নির্বাচন ডিসেম্বরে নাকি জুনে এ নিয়ে দোলাচল থাকলেও লন্ডন বৈঠকে অনেকটা অবসান হয়েছে সেই বিতর্কের। এখন শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন হবে প্রচলিত নাকি পিআর পদ্ধতিতে, এ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সাধারণ ভোটারদের অনেকেরই প্রশ্ন, এই পিআর পদ্ধতিটা আসলে কি? এই পদ্ধতিতে নির্বাচন হলে কার লাভ কার ক্ষতি? চলতি বছরের 28 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিয়ে জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ছাড়াও তুলনামূলক ছোট দলগুলোর নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবি জানান। তথ্য বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচনের ধারণা বাংলাদেশের প্রথম হলেও বর্তমান বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশ এই ব্যবস্থা নির্বাচনের আয়োজন করে থাকে। পিআর বা আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে ভোটারদের রায় প্রতিফলিত হবে রাজনৈতিক দলগুলোর ভোট প্রাপ্তির হার অনুযায়ী। অর্থাৎ কোনো দল যদি 10% ভোট পায় তাহলে সংসদে তাদের আসন হবে 10% হারে। আরও পরিষ্কার করে বললে, সারা দেশে কোনো আসন না জিতেও মোট ভোটের 10% পেলে সংসদে 300 আসনের মধ্যে সেই দল বাগিয়ে নেবে 30টি আসন। ফলে তুলনামূলক ছোট দলগুলোর টার্গেট এটাই। তাদের একটা আসনে জয়ের নিশ্চয়তা না থাকলেও সারা দেশ মিলে 1% ভোট পেলেও তারা 3টে আসন পেয়ে যাবে। আর বড় দল, বিশেষ করে বিএনপি চায় কেউ সংসদে যেতে চাইলে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে হবে। বাংলাদেশে প্রচলিত নির্বাচন ব্যবস্থায় তুলনামূলক ছোট দলগুলো বড় দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন না করলে সংসদে প্রতিনিধিত্ব করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হলে ছোট দলগুলোকে আর বড় দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে না। এককভাবে নির্বাচনে অংশ নিয়েও 100% ভোট পেলেও সংসদে আসন পাবে। বিশ্লেষণ করলে দেখা যায়, পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন হলে বেকায়দায় পড়বে বড় দলগুলো, সেক্ষেত্রে সুবিধা পাবে তুলনামূলক ছোট দলগুলো। এর আগে বাংলাদেশের প্রায় প্রতিটি সংসদে বড় দলগুলোর একক আধিপত্য দেখা গিয়েছে। তবে এই পদ্ধতিতে নির্বাচন হলে সংসদ প্রভাবমুক্ত থাকার কথা বলছেন অনেকেই। এছাড়াও যে কোনো আইন বা বিল পাশের ক্ষেত্রেও বিরোধী দলের এমপিরা এক হয়ে সরকারি দলকে টেক্কা দিতে পারবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।